ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ওড টু আ নাইটিঙ্গেলের লাস্ট পার্টটা কভার করব। এর আগে আমি ওড টু আ নাইটিঙ্গেলের ওপরে অলরেডি 3টে পার্ট কভার করেছি, যেখানে আমি ইন ডিটেইল জন কিটসকে নিয়ে, ওড টু আ নাইটিঙ্গেলের প্রেক্ষাপট নিয়ে এবং কবিতার প্রত্যেকটি স্ট্যান্জা লাইন বাই লাইন ইন ডিটেইল ডিসকাস করে দিয়েছি। আশা করি তোমরা সবাই সেই অংশের ভিডিওগুলি দেখেছো। যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে রাখছি, অবশ্যই দেখে নিও, তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এবং আশা করছি ওড টু আ নাইটিঙ্গেলের ওপরে এই ক্লাসটা করার পরে ওড টু আ নাইটিঙ্গেল নিয়ে কোনো অ্যাসপিরেন্টস বা স্টুডেন্টদের কিন্তু ওড টু আ নাইটিঙ্গেল নিয়ে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য ওড টু আ নাইটিঙ্গেলের ওপরে এই ক্লাসটি কিন্তু পর্যাপ্ত। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, মাদ্রাসা সার্ভিস কমিশন, এসএলএসটি, নেট, শেট এবং বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ লেভেলের ইংলিশ সিলেবাসের অন্তর্গত সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের ওপরে ইন ডিটেইল ডিসকাশন, প্রশ্ন উত্তরের পর্ব, ওয়ান লাইনার ডিসকাশন প্রভৃতি সমস্ত ক্লাসেস পেয়ে যাচ্ছ। এবং পাশাপাশি এই সমস্ত এক্সাম রিলেটেড ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি এই সমস্ত এক্সামের উদ্দেশ্যে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি আগামী এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে ভীষণ হেল্প করবে। তাই যারাই ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের জন্য যোগাযোগ করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। পাশাপাশি নেট, সেট, ডাব্লিউবি, এসএলএসটি, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের আসন্ন এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে তোমরা প্রত্যেকটি এক্সামের উদ্দেশ্যে ফুল কোর্স বেসড পেড মেম্বারশিপ কোর্স পেয়ে যাচ্ছ, যেখানে খুব স্বল্প মূল্যে মান্থলি এই পেড মেম্বারশিপ কোর্সে তোমরা প্রত্যেকটি এক্সামের ওপরে ফোকাস করে ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যাচ্ছ, সঙ্গে প্রশ্ন উত্তরেরও সিরিজ পেয়ে যাচ্ছ। পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি, যারা ইচ্ছুক তোমরা চাইলে জয়েন করতে পারো। এবং ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো ধরনের গ্রামার রিলেটেড কোয়ারি থাকলে বা যে কোনো পরীক্ষার উদ্দেশ্যে যে কোনো ধরনের আপডেট পেতে হলে তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছুর সাথে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা ওড টু আ নাইটিঙ্গেলের লাস্ট পার্টটি কভার করব, যেখানে প্যারাগ্রাফ 5, 6 এবং 7 নিয়ে আমরা ইন ডিটেইল আলোচনা করব। এর আগের পার্টে আমরা প্যারাগ্রাফ 4 পর্যন্ত কভার করেছিলাম, আজকের ক্লাসে আমরা প্যারাগ্রাফ 5 থেকে শুরু করব। তাই আশা করছি প্রত্যেকে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের এই ক্লাসটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। তো দেখো, আমরা দেখেছিলাম তিনি সেই কবিতার ডানার উপরে ভর করে নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে হারিয়ে গিয়েছিলেন। কিডসের সেন্সুয়াসনেস দেখতে পেয়েছিলাম, ইমেজারি দেখতে পেয়েছিলাম। 4-এ কি বলছে দেখো, ডার্কলিং আই লিসন অ্যান্ড ফর মেনি আ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ। তাহলে এর আগের প্যারাগ্রাফে শেষ কোথায় হয়েছিল না, তিনি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে হারিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি এতটাই অন্ধকার যে কিছু দেখতে পাননি, কিন্তু সেখানে স্মেল এবং সেই গুঞ্জন, মারমারাস হন্ট, সেটা শুনে প্রেজেন্সগুলো, সবকিছুর প্রকৃতির সেই সমস্ত এলিমেন্টের প্রেজেন্সগুলো তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। কিন্তু আবার তার সাথে তিনি নিজের ওয়ার্ল্ডের কম্পেয়ার করেছিলেন, যেই ওয়ার্ল্ডে কিন্তু দুঃখ, জরা, জীর্ণতা, রোগ, মানসিক বেদনা এই সমস্ত কিছু বিদ্যমান এবং মানুষ মরণশীল। সেখানে সবকিছু ক্ষণিকেই ফেড হয়ে যায়, কোনো কিছুই চিরন্তন নয়, কিন্তু নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে চিরন্তন। তাই এই দুটোর মধ্যে তিনি একটা কম্প্যারিজনও টেনেছিলেন যে তার ওয়ার্ল্ডে কিন্তু এই সমস্ত কিছু এত আনন্দের হয় না, সেখানে কিন্তু সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু নাইটিঙ্গেল কিন্তু চির অমর, তার এই সুর, তার ওই গানে কিন্তু চির অমর। তাই তিনি তার সাথে একাত্ম হয়ে যেতে চেয়েছিলেন। এখানে তিনি বলছেন, ডার্কলিং আই লিসন অ্যান্ড ফর মেনি আ টাইম। ডার্কলিং, ডার্কের অ্যাডজেক্টিভ ডার্কলিং মানে গ্রোয়িং ডার্ক বা ক্যারেক্টারাইজড বাই ডার্কনেস। তাহলে বলছেন ডার্কলিং আই লিসন, অন্ধকারে নিমগ্ন হয়ে আমি শুনি, মানে অন্ধকারের মধ্যে আমি গানটা শুনছি। কবি এখানে বনের সেই অন্ধকার এবং গভীরতায় যেখানে বসে তিনি নাইটিঙ্গেল পাখির গান শুনছেন, সেখানেই বলছেন যে এই অন্ধকার শুধু আলোর অভাব নয়, বরং এটা একটা শান্ত অবস্থা থেকে, যেখানে তিনি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন, সেই ধরনের অন্ধকার, যেটা একটা মরমী এবং শান্ত অবস্থা, একদমই বাইরের জগৎ থেকে টোটালি বিচ্ছিন্ন। অ্যান্ড ফর মেনি আ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ। এবং ফর মেনি আ টাইম, বহুবার আমি
আই হ্যাভ বিন হাফ ইন লাভ, আমি মৃত্যুর, ইজফুল ডেথ মানে কি আরামদায়ক মৃত্যু, এই যে ইজফুল আরামদায়ক মৃত্যু, তাই তো, ডেথটাকে দেখো এখানে ক্যাপিটাল করা হয়েছে, পার্সোনিফাই করা হয়েছে। বলছে ফর মেনি এ টাইম, এবং বহুবার আমি আই হ্যাভ বিন হাফ ইন লাভ, আমি প্রেমে পড়েছি বা প্রেমে মজে গেছি। কার প্রেমে? ইজফুল ডেথ, আরামদায়ক মৃত্যুর প্রেমে। তাহলে কবি বলছেন যে তিনি জীবনের দুঃখ, কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেতে বারবার মৃত্যুকে কামনা করেছেন। তিনি মৃত্যুকে কোনো ভয়ের বিষয় বলে এখানে কিন্তু মনে করছেন না, বরং এটাকে একটা ইজফুল বা আরামদায়ক মুক্তির পথ বেছে নিয়েছেন বা পথ হিসেবে দেখেছেন। কি থেকে? জীবনের দুঃখ, যন্ত্রণা, এই জরাজীর্ণতা থেকে। তাই হাফ ইন লাভ তিনি বলেছেন, মানে হাফ ইন লাভ বলার মাধ্যমে তিনি আবার বলতে চাইছেন যে পুরোপুরি মরতে না চাইলেও মৃত্যুর সেই শান্ত রূপটি, সেই রূপটির প্রতি তিনি আকর্ষণ অনুভব করেছেন। তাই হাফ ইন লাভ বলেছেন, মৃত্যুর প্রতি তিনি আকর্ষণ ফিল করছেন। কেন? কারণ তার জীবনে এতই দুঃখ, কষ্ট, বেদনা, এতই শূন্যতা, এতটাই মানসিক ক্লান্তি, মানসিক সেই পীড়া, যে তিনি মৃত্যুকে তার থেকে বেটার অনুভব করেছিলেন এবং মৃত্যুর প্রেমে পড়ে গিয়েছিলেন। তাই হাফ বলেছেন যে অর্ধেকটা হলেও তিনি মৃত্যুর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন, পুরোপুরি মরতে না চাইলেও। মানে পুরোপুরি যে তিনি মরতেই চান সেটাও তিনি ভাবছেন না, কিন্তু মৃত্যুটা তাকে এতটা আকৃষ্ট করেছিল, হাফ ইন লাভ বলছেন। তাই তো, কারণ কির্চ যখন এই কবিতাটি লিখছিলেন, এর আগের প্যারাগ্রাফগুলোতে যখন আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম, কি বলেছি যে তখন তিনি ব্যক্তিগত জীবনে অনেক শোক, অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাই তার কাছে মৃত্যু ছিল একটা যন্ত্রণাহীন, একটা শান্তির ঘুম। তিনি মৃত্যুকে একটা সুন্দর রোমান্টিক রূপ দিয়েছেন এখানে। তিনি তার কবিতায় মৃত্যুকে অনেক কোমল নামে ডেকেছেন, যেন মৃত্যু তাকে আলতো করে এই পৃথিবী থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তিনি মনে করছেন নাইটিঙ্গেলের এই অপূর্ব গান শুনতে শুনতে যদি তিনি এখনই মারা যান, তবে সেই মৃত্যু হবে সব থেকে মধুর, বেদনা ছাড়াই সেই মৃত্যু হবে, সুরের মধ্য দিয়ে নিজেকে হারিয়ে নেবেন তিনি। এটাই তিনি এখানে বলতে চাইছেন, সেটা আমরা দেখতে পাবো। এই যে বলেছে কল্ড হিম soft names in many amused rhyme to take into the air my quiet breath। তাহলে মৃত্যু কোনো আতঙ্ক নয়, কবির কাছে মৃত্যু হচ্ছে জীবনের সব ক্লান্তি, অসুখ থেকে মুক্তি পাওয়ার একটা শান্তিপূর্ণ এবং সুন্দর উপায়। কল্ড হিম সফট নেমস, কত না নিভৃত ছন্দে ডেকেছি, ইন মেনি আ মিউজড রাইম, মিউজড রাইম নিভৃত ছন্দে কত না ডেকেছি। কল্ড হিম সফট নেমস, কি দ্বারা? কোমল নামের দ্বারা। মেনি, কত না, মিউজড রাইম নিভৃত ছন্দে। তাহলে তাকে বলতে এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে, ঠিক আছে। কল্ড হিম, তাহলে হিম মানে এখানে কিন্তু মৃত্যু, ডেথকে পার্সোনিফাই করা হয়েছে, ডেথটা ক্যাপিটালে দেখো বলেছিলাম। তাহলে তিনি বলছেন যে কত না নিভৃত ছন্দে ডেকেছি আমি তাকে কোমল নামে। কোমল নামে কাকে ডেকেছেন? মৃত্যুকে ডেকেছেন। মৃত্যুকে একজন পুরুষের সাথে তুলনা করা হয়েছে, হিম বলা হয়েছে, দেখো হিজ বলা হয়নি। তার মানবিক রূপ দিয়েছেন তিনি। কোমল নাম, কিডস মৃত্যুকে কোনো ভয়ঙ্কর বা নিষ্ঠুর নাম হিসেবে দেখেননি, কিন্তু তিনি মৃত্যুকে শান্তিদায়ক মনে করেছেন, ইজফুল মনে করেছেন। তিনি তার কবিতায় মৃত্যুকে অনেক সময় খুব আদর করে বা মিষ্ট ভাষায় আহ্বান জানিয়েছেন। মিউজড রাইম এর অর্থ হচ্ছে কিডস তার অনেক কবিতায় কাব্যিক ভাবনায় গভীর চিন্তা এবং অনুরাগের সাথে মৃত্যুর কথা উল্লেখ করেছেন, তাই মিউজড রাইম বলেছেন। তাহলে এখানে তিনি বলতে চেয়েছেন দীর্ঘকাল ধরে মৃত্যুর প্রেমে মগ্ন এবং জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি মৃত্যুকে অনেক প্রিয় নামে ডেকেছেন, যাতে মৃত্যু তাকে শান্তিতে গ্রহণ করে। এবং নাইটিঙ্গেল পাখির সুমধুর গান শুনতে শুনতে কবির মনে হয়েছে যন্ত্রণাহীনভাবে মৃত্যুবরণ করার এটাই শ্রেষ্ঠ সময়। টু টেক ইনটু দ্য এয়ার মাই কোয়াইট ব্রিথ, টু টেক ইনটু দ্য এয়ার মাই কোয়াইট ব্রিথ। কোয়াইট ব্রিথ মানে কি? শান্ত নিঃশ্বাস। টু টেক ইনটু দ্য এয়ার, বাতাসে বিলীন করে দিতে আমার সেই শান্ত নিঃশ্বাস। তাহলে এখানে আমরা আবার দেখছি যে কবি মৃত্যুকে কোমল নামে ডাকার কথা বলার পরে মৃত্যুর কামনা একটা অত্যন্ত গভীর এবং শৈল্পিক বর্ণনা দিয়েছেন। কি বলছেন? যে মৃত্যু কোনো যন্ত্রণাদায়ক প্রক্রিয়া হিসেবে এখানে আসবে না। তার কাছে মৃত্যু মানে হচ্ছে খুব নীরবে আসবে, শান্তভাবে নিজের শেষ নিঃশ্বাসটি ত্যাগ করে দিতে তিনি চান। মানে মৃত্যু খুব শান্তভাবে তার কাছে নীরবে আসবে, তিনি নীরবে শান্তিতে মৃত্যুবরণ করবেন, এটাই তিনি এখানে বলতে চাইছেন। টেক ইনটু দ্য এয়ার, কবি চান তার সেই শ্বাস মানে প্রাণবায়ু যেন বাতাসে বিলীন হয়ে যায়, বাতাসে মিশে যায়, প্রকৃতির সাথে মিশে যাওয়ার আকাঙ্ক্ষাকে প্রকাশ করছে টেক ইনটু দ্য এয়ার। আর ব্যথা শূন্য মুখ মানে এই যে তিনি বলেছেন টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেইন, পরের লাইনে যেগুলো আমরা পাবো,
যন্ত্রণা ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিতে চান। তাহলে নাইটিঙ্গেল পাখির এই অপার্থিব গান শুনতে শুনতে এতটাই মুগ্ধ যে তিনি মনে করছেন এই চরম আনন্দের মুহূর্তে মৃত্যুবরণ করাই হবে সবচেয়ে সুখে। তিনি মৃত্যুকে অনুরোধ করছেন সে এসে যেন তার সেই শান্ত নিঃশ্বাস বাতাসের সাথে মিশিয়ে দেয় এবং তাকে জাগতিক সব কষ্ট থেকে মুক্তি দিয়ে দেয়। তিনি নিজে যক্ষা রোগে আক্রান্ত ছিলেন, তার ভাইয়ের মৃত্যুও তাকে শোকাহত করেছিল। তো এই যে গভীর আবেগ, তার মূল কারণই কিন্তু জীবনের তার এই দুঃখ। নাও মোর দেন এভার সিমস ইট রিচ টু ডাই, এই যে বলেছে এখনই মরার মাঝে চরম সার্থকতা খুঁজে পাই আগের চেয়েও বেশি। নাও এখনই মোর দেন এভার সিমস, আগের চেয়েও অনেক বেশি, ইট রিচ টু ডাই মানে চরম সার্থকতা কি, টু ডাই মারা যেতে। তাহলে এখনই মরতে বা মরার ক্ষেত্রে এটাই চরম সার্থকতা, এই সময়টাই অন্য যে কোনো সময়ের থেকে বা আগের থেকে। এখানে রিচ বলতে টাকা পয়সা সম্পদ এই সমস্ত কিন্তু নয়, বরং মৃত্যুর এক ধরনের সৌন্দর্য এবং মহিমাকে বোঝানো হয়েছে। কবি মনে করছেন এই মুহূর্তে মৃত্যুবরণ করা হবে সব থেকে পরম শান্তিময় অভিজ্ঞতা বা সমৃদ্ধ অভিজ্ঞতা একটা। কারণ সেই অমর ও জাদুকরী গান তিনি শুনছিলেন, তখন তিনি জাগতিক সব দুঃখ কষ্ট ভুলে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। সেই অপার্থিব সুর শুনতে শুনতে তার মনে হয়েছে যদি এই অবস্থাতেই তার মৃত্যু হয় তবে তা হবে কিন্তু সবচেয়ে সুখকর শান্তিকর। কারণ আনন্দের এক সর্বোচ্চ শিখরে থাকা কালীনই তিনি বিদায় নিতে চাইছেন, একদম যেন ওপরে সর্বোচ্চ শিখরে আনন্দে তিনি একদমই এই সময় উৎফুল্ল। কিসের গান শুনে? এই অমর জাদুকরী পাখিটির গান শুনে। সাধারণত মানুষ মৃত্যুকে ভয় পায়, অন্ধকার মনে করে মৃত্যুকে। কিডস এখানে মৃত্যুকে দেখছেন একটা সুন্দর সমাপ্তি হিসেবে দেখো, বিশেষ করে যখন চারপাশে নাইটিঙ্গেলের গান মুখরিত হচ্ছে এমন সময়। আগেও তিনি মৃত্যুকে অনেক ডেকেছেন, কিন্তু এখন মানে পাখির গান শোনার সময় তার কাছে মনে হচ্ছে যে মৃত্যুটা সবচেয়ে বেশি প্রাপ্তি এবং শান্তির। টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেইন, নো পেইন কোনো দুঃখ কষ্ট ছাড়া, সিজ বিলীন হয়ে যাওয়া কোথায়? মৃত্যুতে, মিডনাইট নিশীথ রাতে। তাহলে নিশীথ রাতে নো পেইন যন্ত্রণাহীন বিলীন হওয়া, সিজ মুছে যাওয়া, অন্ধকারে নিজেকে একদম শেষের পর্যায়ে নিয়ে যাওয়া বা ক্লোজ করে দেওয়া, মানে কি নিজের জীবন ক্লোজ করে দেওয়া মানে নিজে বিলীন হয়ে যাওয়া, চিরতরে থেমে যাওয়া। সিজ মানে থেমে যাওয়া, চিরতরে থেমে যাওয়া মানে মৃত্যু। তাহলে নিশীথ রাতে যন্ত্রণাহীন বিলীন হওয়া। মিডনাইট মধ্যরাত হলো নিস্তব্ধতা এবং রহস্যের সময়। কবি মনে করছেন এই নির্জন ও স্তব্ধ মুহূর্তটাই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তাহলে কখন তিনি বিদায় নিতে চাইছেন? মিডনাইটে। নাইটিঙ্গেল পাখির গান তিনি এই সময় শুনছেন, পাখি তার গান গেয়ে চলেছে, তাই তিনি মনে করছেন এটাই একদমই পারফেক্ট সময়। আর উইথ নো পেইন, কিডসের জীবনে প্রচুর শারীরিক এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, বিশেষ করে যক্ষা রোগের প্রকোপটা। তাই তিনি এমন একটি মৃত্যু কামনা করছেন যেখানে যেন আর কোনো শারীরিক কষ্ট থাকে না, কেবল ঘুমের মতো একটা শান্তি থাকবে এবং শান্তির মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটবে। সিজ এই শব্দটা থেমে যাওয়া বা শেষ হওয়া, তাহলে এখানে মৃত্যুকে বোঝাচ্ছে, কিন্তু তিনি মৃত্যু কথাটা ইউজ করছেন না, সিজ বলছেন। তাহলে মৃত্যুর চেয়েও অস্তিত্বের বিলীন হয়ে যাওয়াটাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি চান তার অস্তিত্ব যেন পাখির গানের সুরের মাঝে শান্তভাবে মিশে যায়। তাহলে এখনই মৃত্যুবরণ করা তার কাছে সবচেয়ে সার্থকতা এবং ঐশ্বর্যময়, রিচ টু ডাই মনে হচ্ছে। আর তিনি চান কোনো রকম কষ্ট ছাড়াই সেই জাদুকরী মধ্যরাত্রে এই পৃথিবী থেকে বিদায় নিতে, যখন পাখিটি তার কানে এক স্বর্গীয় সুর হয়ে বাজছে। While thou art pouring forth thy soul abroad in such an ecstasy, যখন দাও মানে এক্ষেত্রে কিন্তু নাইটিঙ্গেল, তোমার বা তুমি, তোমার সেই শিল্প মানে গান, পোরিং ঢেলে দিচ্ছ, পোরিং ফোর্থ ঢেলে দিচ্ছ, দাই সোল তোমার আত্মা, নাইটিঙ্গেলকে বলছেন, অ্যাব্রড বহির্বিশ্বে, ইন সাচ অ্যান এক্সটাসি এমন এক পরমানন্দে, এক্সটাসি মানে পরমানন্দ বা পরমানন্দ। তাহলে যখন তুমি ঢেলে দিচ্ছ তোমার আত্মা মানে সুর হয়ে, তোমার আত্মাকে যেন পুরোপুরি তুমি সুর বা মিউজিক রূপে ঢেলে দিচ্ছ এই বাইরের পৃথিবীতে, অ্যাব্রড মানে তোমার শরীর থেকে বাইরে সমগ্র জগতে বহির্বিশ্বে তুমি ঢেলে দিচ্ছ এমন এক পরমানন্দে। তাহলে এখানে তিনি পাখির আত্মা বা প্রাণের বহিঃপ্রকাশ হিসেবে তিনি বর্ণনা করেছেন যে সেই পাখিটি যখন গান গাচ্ছে সে যেন তার সমস্ত আবেগ এবং সত্তা উজাড় করে দিচ্ছে। কারণ এটা তো কোনো যান্ত্রিক গান নয়, প্রাণের স্বতঃস্ফূর্ত একটা উদাহরণ। মানে এটাই বলতে চেয়েছেন কিডস। দাই সোল অ্যাব্রড
পাখির গানটি বনের নিস্তব্ধতাকে ছাপিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। কবির কাছে মনে হচ্ছে পাখির গান আসলে তার অবিনশ্বর আত্মারই বিস্তার। আর এক্সটাসি এই শব্দটা এখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রয়োগ করেছেন, কারণ পাখি যখন গান গায় সে যেন একটা তীব্র আনন্দে মত্ত হয়ে থাকে। এক্সটাসি, এই আনন্দ এতটাই গভীর যে তা সাধারণ মানুষের ধরাছোঁয়ারই বাইরে। তাহলে এখানে কবি মৃত্যুর শান্ত নিস্তব্ধতায় বিলীন হতে চাইছেন, আর ঠিক সেই মুহূর্তেই পাখিটি তার গানের মাধ্যমে প্রাণের পরম উল্লাস প্রকাশ করছে সেটা বলছেন। মানে জীবনের এই চরম সৌন্দর্য, মানে পাখির গান এবং মৃত্যুর চূড়ান্ত শান্তি, এই যে দুটো, পাখির গান যেটাকে চরম সৌন্দর্য বলছেন এবং মৃত্যুর সেই চূড়ান্ত শান্তি, কারণ এই মুহূর্তটাই একদম সার্থক হবে মরার জন্য, এই দুয়ের মিলনকেই কিটস এখানে তুলে ধরেছেন। স্টিল wouldst thou sing and I have ears in vain. Still, তবুও, wouldst thou sing, তুমি গান গাইবে, দাও, ইউ গান গাইবে, and এবং I have ears, আমার কান হবে, in vain, বৃথা। তাহলে তুমি তবুও গান গাইবে, আমার কান হবে বৃথা, মানে কি, আমি তো মারা যাবো, তা কারণ এই মুহূর্তটাতেই আমি মৃত্যু চাইছি, এই মুহূর্তটাই আমার মৃত্যুর জন্য চিরসার্থক হবে। কখন না যখন এই পাখিটি এত সুন্দর তার সমস্ত আত্মা উজাড় করে তার সুর ঢেলে দিচ্ছে, সেই মিডনাইটের শান্ত পরিবেশে আমার মৃত্যু হবে, এবং মৃত্যু হয়ে যাওয়ার পরে কি হবে, আমার শরীর পুরোপুরি অকেজো, তাহলে আমার ইয়ারগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে, কিন্তু তখনও তোমার গান তো চলতে থাকবে, তুমি তো গাইতেই থাকবে। মানে কবি কল্পনা করছেন তার মৃত্যুর পরের সেই মুহূর্তটাকে। তিনি মারা গেলেও প্রকৃতির নিয়ম অনুযায়ী নাইটিঙ্গেল পাখিটি একইভাবে গান গেয়ে যাবে। মানে পাখির গান কবির কাছে একটা অবিনশ্বর সৌন্দর্যের প্রতীক, যা মানুষের মৃত্যুর পরও যেন থেমে যায় না। আর আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, মানে এখানে ইন ভেইন শব্দটা দিয়ে কবি একটা গভীর ট্র্যাজেডি বুঝিয়েছেন। কবি যখন মারা যাবেন তখন তার শরীর বা কান তখনও উপস্থিত থাকবে, কিন্তু সেই কান দিয়ে কি আর শুনতে পাবেন, শোনার মতো সজীব প্রাণ আর তার মধ্যে তো থাকবে না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর পাখির গান কিন্তু তখন কবির কাছে অর্থহীন হয়ে পড়বে, কারণ তিনি সেটা উপভোগ করার ক্ষমতা তখন হারিয়ে ফেলবেন, কারণ তিনি মৃত্যুবরণ করেছেন অলরেডি, সেটাই যেন তিনি বলছেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সৌন্দর্য উপভোগ করার জন্য বেঁচে থাকা বা সচেতন থাকাটা প্রয়োজন, তাই না? কারণ এই সৌন্দর্যটা তিনি মৃত্যুর পরে আর উপভোগ করতে পারবেন না, তাই তিনি বলছেন ইয়ার্স ইন ভেইন। কবি আগে মৃত্যুকে শান্তিদায়ক বলছেন, কিন্তু তিনি বুঝতে পারছেন যে মৃত্যু মানে কেবল যন্ত্রণার মুক্তি নয়, বরং প্রকৃতির এই যে সৌন্দর্যের সাথে সমস্ত সম্পর্ক তার ছিন্ন হয়ে যাবে, তাই ইয়ার্স ইন ভেইন বলছেন। মৃত্যু তো বরণ করবেন, যন্ত্রণা থেকে তো মুক্তি পাবেন, কিন্তু প্রকৃতির সৌন্দর্য থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। পাখিটি তখন কবির মৃতদেহের ওপর একটা শোক সঙ্গীত হিসেবে যেন বাজবে। টু দাই হাই রিকুইম বিকাম আ সোড। কিন্তু কবি নিজে তখন আর কি করতে পারবেন না, শুনতে পারবেন না, কেবল এক টুকরো প্রাণহীন মাটিতে সোড পরিণত হবেন তিনি। মানে জীবনের চরমতম সৌন্দর্যের মুহূর্তেও কিটস মনে করিয়ে দিচ্ছেন যে মানুষ মরণশীল, আর প্রকৃতিও তার শিল্প কিন্তু চিরন্তন। দেখো এই সেন্সটা কিন্তু এই মুহূর্তেও তিনি আছেন, তিনি রোম্যান্টিক সেই আবেগে একদম ভেসে গিয়ে জীবনের চরম বাস্তবতাটাকে কিন্তু ভুলে যাননি। তোমার ওই উচ্চ সঙ্গীতের মাঝে, টু দাই হাই, তোমার দাই, ইয়র হাই, উচ্চ, রিকুইম মানে শোক সঙ্গীত, বিকাম আ শড, সেটার মাঝে আমি কেবল একখণ্ড জড় মৃত্তিকা হয়ে যাব। হাই রিকুইম হচ্ছে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য গাওয়া বিশেষ ধর্মীয় সঙ্গীত বা শোক সঙ্গীত বলতে পারো। কবি নাইটিঙ্গেল পাখির সুমধুর এবং উচ্চাঙ্গের সুরকে তার নিজের শোক সঙ্গীত হিসেবে কল্পনা করছেন। অর্থাৎ কবি যখন মারা যাবেন তখন পাখিটির গান কবির জন্য একটা শেষ প্রার্থনা বা সম্মানের মতো বেঁচে চলবে। এখন যে গানটাকে তিনি একদম তার দুঃখ যন্ত্রণা ভুলে যাওয়ার উপায় বলেছেন, সেই গানটাই তার মৃত্যুর পরে যেন শোক সঙ্গীত হয়ে যাবে এবং শোক সঙ্গীত হিসেবে বাজবে, সেটাকেই কল্পনা করছেন। আর বিকাম আর সোড, সোড শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ঘাসযুক্ত মাটির, মানে চাবড়া টাইপের। এখানে কবি নিজেকে একটা অচেতন প্রাণহীন বস্তুর সাথে তুলনা করেছেন, তাই তিনি বলতে চাইছেন মৃত্যুর পর তার দেহ মাটিতে মিশে যাবে, তার শোনার বা বোঝার কোনো ক্ষমতা থাকবে না। তাহলে আমরা যে বৈপরীত্যটা এখানে বুঝতে পারছি কবি ফুটিয়ে তুলেছেন কি না, একদিকে নাইটিঙ্গেলের গান যা প্রাণচঞ্চল এবং অমর, মানে হাই রিকুইম বলেছে, দেখো হাই রিকুইম, অমর প্রাণচঞ্চল, আর অন্যদিকে কবির নশ্বর দেহ যা কেবল একটা নিষ্প্রাণ মাটিতে পরিণত হবে, শোড, তাই না?
তাহলে কবি অনুভব করেছেন তার মৃত্যুর পর পাখির গান থামবে না, বরং তা চলতেই থাকবে। মানে দেখো, পাখির গান অমর আর কবি এখানে শোধ, বৈপরীত্য দেখাচ্ছে। বোঝা গেছে? মানে ট্র্যাজেডি হলো পাখিটির গানের প্রশংসায় কবি এতক্ষণ বিভোর ছিলেন, সেই গানটি তার এখন নিজের শেষ বিদায়ের মুহূর্তে শোনার মতো আর ক্ষমতা থাকবে না। মৃত্যু মানে হলো এই সমস্ত পার্থিব সৌন্দর্য উপভোগ করার সমস্ত অনুভূতির চিরস্থায়ী অবসান। মৃত্যু তো তিনি বরণ করবেন, জীবনের দুঃখ কষ্ট থেকে পালিয়ে যেতে চাইছেন, কিন্তু তার সাথে সাথে তার একটা লসও হবে। প্রকৃতির এই চরম সৌন্দর্য এতক্ষণ পর্যন্ত তিনি যেটা উপভোগ করছেন, আর কিন্তু তিনি সেই চরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, আর তার অনুভব তিনি পাবেন না। বোঝা গেছে? তাহলে এই প্যারাগ্রাফে আমরা জীবন বনাম শিল্প, মরণশীল মানুষ বনাম অমর প্রকৃতি এবং মানব যন্ত্রণা বনাম সেই কাব্যিক আনন্দ, এই সমস্ত যে বৈপরীত্য বা এই সমস্ত দ্বন্দ্ব গভীরভাবে প্রকাশ পেয়েছে কবির কলমে, সেটা বুঝতে পেরেছি। নেক্সট, দাও ওয়াস্ট নট বর্ন ফর ডেথ ইমমর্টাল বার্ড। এরপরে দেখো তিনি কি বলছেন, হে অমর পাখি, তুমি মৃত্যুর জন্য জন্মাওনি। তাহলে এই স্ট্যান্জাতে, মানে স্ট্যান্জা 7-এ এসে আমরা কি দেখছি, যে কবিতার একদম মোড় ঘুরে গেছে। নাইটিঙ্গেল পাখিকে নশ্বর জগতের ঊর্ধ্বে একটা অমর সত্তা হিসেবে তিনি বর্ণনা করে দিলেন। দেখো এখানে কিন্তু খোলামেলা ভাবে তাকে ইমমর্টাল বার্ড বলে দিলেন। দাও ওয়াস্ট নট বর্ন ফর ডেথ, ওয়াজ, দাও ওয়াজ, মানে তুমি মৃত্যুর তরে জন্মাওনি বা মৃত্যুর জন্য তোমার জন্ম হয়নি ওগো অমর পাখি। ইমমর্টাল বার্ড সম্বোধন করছেন। নট বর্ন ফর ডেথ, কবি এখানে বলতে চাইছেন যে নাইটিঙ্গেল পাখিটি কোনো সাধারণ প্রাণীর মতো নয় যার অস্তিত্ব যে শেষ হয়ে যাবে। যদিও নির্দিষ্ট পাখিরা মারা যায়, কিন্তু এই নাইটিঙ্গেল পাখিটা তার গান বা কণ্ঠস্বর যেন হাজার বছর ধরে একই রয়ে গেছে, এটাই তিনি বলছেন। ইমমর্টাল বার্ড, পাখিটাকে তিনি পার্সোনিফাই করেছেন, দেখো ক্যাপিটালে হয়ে গেছে। তিনি পাখিটাকে কোনো মর্টাল পাখি বলছেন না, মানে ব্যক্তি পাখি হিসেবে দেখছেন না, কারণ এটা একটা শিল্পের এবং প্রকৃতির শাশ্বত সৌন্দর্যের প্রতীক, আর্ট হিসেবে তাকে দেখছেন, তাই ইমমর্টাল বলেছেন। মানুষের সভ্যতা ও প্রজন্ম শেষ হয়ে গেলেও এই পাখির গান প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত অপরিবর্তিত আছে। মানুষের নশ্বরতার সাথে পাখির অমরত্বের তুলনা করেছেন এখানে তিনি। মানুষ বার্ধক্য, রোগ, মৃত্যু দ্বারা সীমাবদ্ধ, কিন্তু নাইটিঙ্গেলের গান কালজয়ী, যে কোনো জাগতিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে। এখানে কিটস উল্লেখ করছেন যে একই গান প্রাচীনকালের রাজা, এম্পেরার, বিদূষকরা মানে ক্লাউনরাও কিন্তু শুনেছেন। অর্থাৎ সময় বদলেছে, কিন্তু পাখির গানের মাধুর্য পাল্টায়নি। এম্পেরার, ক্লাউন আমরা পরবর্তীতে পাবো এখানে। তাহলে দেখো, দাও ওয়াজ নট বর্ন ফর ডেথ, তুমি মৃত্যুর জন্য জন্মাওনি, মানে তুমি অমর, ইমমর্টাল। দেখো অমর বার্ড, পাখিকে পার্সোনিফাই করে বলেছেন। নো হাংরি জেনারেশনস ট্রিড দি ডাউন, দ্য ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট ওয়াজ হার্ড। তাহলে নো হাংরি জেনারেশন, বুভুক্ষ প্রজন্ম কোনো মুন্ডপাত করে না তোমার। ট্রেড দি ডাউন, কোনো ক্ষুধার্ত, বুভুক্ষ মানে ক্ষুধার্ত, ধ্বংসপ্রবণ মানব প্রজন্মই তোমাকে ধ্বংস করতে পারেনি, এটাই বোঝাতে চাইছেন। মানে ক্ষুধার্ত প্রজন্ম তোমাকে শেষ করতে পারবে না, পিষ্ট করতে পারবে না। কবি সেই সব মানুষের কথা বুঝিয়েছেন হাংরি জেনারেশন বলতে, যারা একের পর এক পৃথিবীতে আসছে, সম্পদের অভাব বা জীবনযুদ্ধের তাড়নায় পূর্ববর্তী প্রজন্মটাকে সরিয়ে দিয়ে তাদের জায়গা দখল করে নিচ্ছে। তাদেরকেই তিনি এখানে হাংরি জেনারেশন বলছেন। অর্থাৎ মানুষের জীবন ক্ষণস্থায়ী, ইতিহাস দ্বারা সীমাবদ্ধ, কিন্তু তিনি নাইটিঙ্গেলের গান যে প্রাচীনকালেও যেমন শোনা যেত, আজও তা একই রকম অম্লান, সেটা বলছেন। কোনো নতুন প্রজন্ম যারা পূর্ববর্তী প্রজন্মকে সরিয়ে জায়গা দখল করতে আসে এই পৃথিবীর বুকে, হিস্ট্রি অনুযায়ী যেটা আমরা জানতে পারি, এই ধরনের প্রজন্মের মতো বা কোনো এই ধরনের প্রজন্ম কিন্তু চিরন্তন পাখির এই সুরটাকে মিটিয়ে দিতে পারবে না। তাই নো হাংরি জেনারেশনস ট্রিড দি ডাউন, কোনো ক্ষুধার্ত মানব প্রজন্মই ট্রিড দি ডাউন, তোমাকে ধ্বংস করতে পারে নি। দ্য ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট ওয়াজ হার্ড, এই ক্ষণস্থায়ী রাতে আমি যে কণ্ঠস্বর শুনেছি, দ্য ভয়েস যে কণ্ঠস্বর, আই হিয়ার আমি শুনেছি, দিস পাসিং নাইট এই ক্ষণস্থায়ী রাতে, ওয়াজ হার্ড শোনা হয়েছে। তাহলে এই বিদায়ী রাতে আমি যে সুর শুনতে পাচ্ছি তা শোনা গিয়েছিল প্রাচীন যুগে,
তাই না? এই যে ইন অ্যানসিয়েন্ট ডেজ বাই এম্পেরার অ্যান্ড ক্লাউন, প্রাচীন যুগেও শোনা গিয়েছিল কাদের দ্বারা? সম্রাট এবং ভাঁড়, ক্লাউন বা বিদূষকদের দ্বারা। তাহলে আজকের এই চলন্ত রাত, পাসিং নাইট, নাইট পাস হয়ে যাচ্ছে, যেই রাতে তিনি বসে শুনছেন নাইটিঙ্গেলের সেই গানটা বলছেন, তাহলে এই যে আজকের এই চলন্ত রাতে যে গানটা আমি শুনি, এটা কে শুনেছিল? প্রাচীনকালে রাজারা আর বিদূষকরাও কোনো এক রজনীতে এটা শুনেছিল, সেটাই তিনি এখানে বলছেন। কবি বলতে চেয়েছেন মানুষের জীবন নশ্বর, রাজা মানে এম্পেরার বা অতি সাধারণ ভাঁড়, ক্লাউন, কেউই কিন্তু চিরকাল বেঁচে থাকে না। কিন্তু নাইটিঙ্গেলের গানটা দেখো, প্রকৃতির সুর সহস্র বছর ধরে যেন একই রকম অবিকৃত রয়ে গেছে। কালের একটা সেতু বন্ধন এখানে দেখা দিচ্ছে। একটা গানের সুর বর্তমান সময়কে ইতিহাসের প্রাচীন দিনগুলোর সাথে যুক্ত করে দিচ্ছে। কবি উপলব্ধি করেছেন যে তিনি আজ রাতে যা শুনেছেন তা আজ থেকে হাজার হাজার বছর আগে সম্রাট বা সাধারণ মানুষরাও ঠিক একইভাবে এই গানই শুনেছিলেন। দেখো, ঠিক এর পরেই তিনি কিন্তু বাইবেলের সেই চরিত্র রুথের উল্লেখ করেছেন, যার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বিরোহী বা একাকী হৃদয়ে এই গান যুগে যুগে সান্ত্বনা জুগিয়ে এসেছে। এই যে পারহ্যাপস দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড আ পাথ থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ হোয়েন শিক ফর হোম। তাহলে কি বলেছেন? পারহ্যাপস, সম্ভবত, দ্য সেলফ সেম সং, এই একই গান, সেলফ সেম, এই একই গান, সং, গান, দ্যাট ফাউন্ড আ পাথ, যা এক সময় পথ খুঁজে পেয়েছিল, থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ, রুথের দুঃখী হৃদয়ের ভেতর দিয়ে, হোয়েন সিক ফর হোম, যখন সে বাড়ির জন্য আকুল হয়েছিল। তাহলে আগের লাইনে যখন তিনি বলছেন যে এই গান সম্ভবত সেই গান যা যুগ যুগ ধরে সম্রাটরা, সম্রাট মানে সমাজের সেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ভাঁড়, বিদূষক, সমাজের নিম্ন স্তরের আমোদ প্রমোদকারী সেই সমস্ত চরিত্ররা, মানে কবি বোঝাতে চাইছেন যে প্রকৃতির এই সুধা পানে ধনী দরিদ্র উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, সবাই এর জন্য সমান। হাজার হাজার বছর আগে এই গান সম্রাট তার প্রাসাদে শুনেছিলেন, অথবা কোনো গ্রাম্য ভাঁড় বা বিদূষক তার কুটিরে বসে শুনেছিলেন। কবিও আজ সেই একই গান তার অপরিবর্তিত সুরে শুনতে পারছেন। অর্থাৎ মানুষ মরে গেলেও সুরটা অমর। সুদূর অতীতের সাথে একটা সুতোই তিনি বর্তমানের মুহূর্তকে গেঁথে দিয়েছেন এখানে। আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে মানুষের দুঃখ, বেদনা, আনন্দ হাজার বছর আগেও যেমন ছিল, আজও কিন্তু তেমনই আছে। এই গানটা সব যুগের মানুষের হৃদয়ের প্রশান্তি জুগিয়েছে, সেটাই তিনি বলছেন। মানুষের হৃদয়ে সব যুগেই তাহলে একই রকম দুঃখ, জ্বালা, যন্ত্রণায় জর্জরিত, কিন্তু গান দেখো প্রত্যেকের মনে শান্তি দিয়েছে। এবং এরপরেই তিনি সেই রেফারেন্স টেনে বলছেন সম্ভবত এই একই গান যা পথ খুঁজে নিয়েছিল কোথায়? রুথের হৃদয়, তাই তো? হয়তো এই সেই একই সুর যা একদিন কোথায় প্রবেশ করেছিল? রুথের হৃদয়ে। তাহলে সেলফ সেম সং, মানে কবি মনে করছেন যে তিনি আজ যে গানটি শুনছেন তা কোনো নতুন গান নয়, এটি সেই একই আদি অকৃত্রিম সুর যা ইতিহাসের শুরু থেকে বেজে চলেছে। পাখিটি মারা গেলেও তার গানটি অবিনশ্বর হয়ে রয়েছে। ফাউন্ড আ পাথ, পথ খুঁজে নিয়েছিল, কবি বোঝাতে চেয়েছেন যে এই সুরটা মানুষের হৃদয়ের গভীরে, মানে আত্মার গভীরে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। কিভাবে গানটা সেই বাইবেলের বিরোহী চরিত্র রুথের সেই বিষণ্ণ হৃদয়ে প্রবেশ করেছিল, যখন কিনা সে বিদেশের শস্যক্ষেত্রে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। তাহলে এখানে আমরা দেখো রুথটা ক্যাপিটাল করা আছে, রুথের একটা রেফারেন্স পাচ্ছি। দেখো রুথের গল্পটা একটা আনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের একটা উদাহরণ হিসেবে পরিচিত। এই রুথের গল্পটা হচ্ছে যে বেথলেহেমে এলিমেলক নামে একটা ব্যক্তি ছিলেন। যখন ইসরায়েলে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন তিনি তার স্ত্রী নোয়ামিকে এবং দুই পুত্র মহলান এবং কিলিওনকে, এই যে এলিমেল এবং নোয়ামি তার দুই পুত্র মহলান এবং কিলিওনকে নিয়ে মোয়াব দেশে চলে যান। কোথায় যান? মোয়াব দেশে। সেখানে গিয়ে এলিমেলক মারা যান এবং তার এই যে দুই পুত্র মহলান এবং কিলিওন, এরা দুই সেই মোয়াব দেশের নারী, মোয়াবীয় সেই নারী রুথ এবং অপর্ণাকে বিয়ে করে। রুথ এবং অপর্ণাকে বিয়ে করে। 10 বছর পর নোয়ামির এই দুই পুত্র মহলান এবং কিলিওনও মারা যান, যার ফলে নোয়ামি তার দুই পুত্রবধূ নিয়ে নিঃস্ব এবং বিধবা হয়ে পড়েন এবং নিঃস্ব এবং বিধবা জীবন যাপন করেন। তারপরে যখন নোয়ামি খবর পেল যে ইসরায়েলের দুর্ভিক্ষ শেষ হয়েছে, তখন তিনি নিজের দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন। তিনি তার দুই পুত্রবধূকে তাদের নিজের পরিবারে ফিরে যেতে অনুরোধ করলেন, যাতে তারা পুনরায় বিয়ে করে সেখানে সুখে থাকতে পারে। কারণ তিনি তো ইসরায়েলে ফিরে যাচ্ছেন তার সেই পৈতৃক বা স্বামীর ভিটে মাটিতে, কিন্তু তার দুই পুত্রবধূ তো
মোয়াব দেশের বাসিন্দা ছিল, তাই তাদেরকে তিনি বলেন যে তারা যেন তাদের ল্যান্ডে ফিরে যায়, সেখানে তাদের বয়স যেহেতু কম, আবার বিয়ে করে যেন সুখী থাকে তারা। সেখানে আমরা দেখতে পাবো যে অর্পা, অপর্ণা নয় অর্পা আর কি, অর্পা এবং রুথ ছিল আর কি। অর্পা কানলেও শেষ পর্যন্ত ফিরে যান, কিন্তু রুথ যেতে অস্বীকার করেন। মানে অর্পা চলে গিয়েছিল মোয়াবে ফিরে শাশুড়ি মায়ের কথা অনুযায়ী, কিন্তু রুথ ফিরে যেতে অস্বীকার করেন এবং তার সেই বিখ্যাত সেই প্রতিশ্রুতি বা অঙ্গীকার তিনি করেন যে তুমি যেখানে যাবে, তিনি তার মাদার ইন লকে বলেছিলেন, যেহেতু তার মাদার ইন ল তো সব হারিয়েছে, পুত্র স্বামী সব হারিয়েছে, তাই তিনি মাদার ইন লর দুঃখ বুঝে তার সাথে থাকতে চেয়েছিলেন, বলেছিলেন তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, তোমার ঈশ্বরই হবে আমার ঈশ্বর। এবং তারপরে নোয়ামি এবং রুথ জব কাটার সময় বেথলেহেমে পৌঁছায়। সেই সময় জব কাটা হচ্ছিল, তাদের জীবন ধারণের জন্য কোনো খাবার ছিল না তখন। সেই সময় রুথ নোয়ামির অনুমতি নিয়ে, সেই সময় যেহেতু জমিনে ফসল কাটা হচ্ছিল, ফসলের মাঠে পড়ে থাকা সেই অবশিষ্ট শস্য, গ্লিয়ানিং বলা হয় যেগুলোকে, সেগুলো কুড়োতে যায় এবং কাকতালীয়ভাবে তিনি সেখানে বোয়াজ নামক একটা ধনী ব্যক্তির জমিতে কাজ করতে শুরু করেন। এবং এই বোয়াজ ছিলেন নোয়ামির মৃত স্বামী এলিমেলকের নিকট আত্মীয়। রুথের তার এই মাদার ইনলর বা শাশুড়ির প্রতি এই ভক্তি পরিশ্রম দেখে বোয়াস মুগ্ধ হয়ে যান এবং তাকে বিশেষ নিরাপত্তা এবং খাবার প্রদান করেন। তখনকার দিনে সেই ইসরায়েলীয় আইন অনুসারে যদি কোনো ব্যক্তি মারা যায় বা তার কোনো উত্তরাধিকারী না থাকে, তবে তার নিকট আত্মীয়কে, তার বিধবা স্ত্রীকে বিয়ে করে বংশ রক্ষা করার বিধান প্রচলিত ছিল। মানে তার স্ত্রীকে তাকে বিয়ে করে বংশ রক্ষা করতে হবে। একে গোয়েল বলা হতো। মুক্তিকর্তা আত্মীয় হিসেবে এই ধরনের আত্মীয়কে রিপ্রেজেন্ট করা হতো বা এই ধরনের নিয়ম ছিল সেখানে। তো নোয়ামির পরামর্শে রুথ একদিন রাতে বোয়াসের কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করে। বোয়াস রুথের চারিত্রিক মহত্বের কথা আগে থেকেই জানতেন এবং তাকে সাহায্য করতে রাজি হন। বোয়াস শহরের যে প্রধান, তার সামনে গিয়ে এলিমেলকের সম্পত্তির দাবি মেটান। যদিও রুথের আরও এক নিকট আত্মীয় ছিল যার অধিকার আগে ছিল, কিন্তু রুথকে গ্রহণ করতে সে কিন্তু রাজি হয়নি। বোয়াস আইনত রুথকে বিয়ে করেন তারপরে, এই সমস্ত প্রবলেম সলভ করে। এবং বোয়াস ও রুথের এই মিলনে নোয়ামির দুঃখ সমস্ত কিছু ঘুচে যায় এবং তাদের একটা পুত্র সন্তান হয় যার নাম রাখা হয় ওবেদ। তো এটাই ছিল রুথের সেই ঐতিহাসিক গল্প, যেটার অনেক ধর্মীয় গুরুত্ব আছে। কারণ এই রুথের ছেলে ওবেদি ছিলেন পরবর্তীতে কিন্তু জেসুয়ের পিতা এবং কিং যে ডেভিড তার পিতা মহ। কে ছিলেন? এই ওবেদ। তাহলে এখানে আমরা দেখলাম রুথ কিন্তু মোয়াবীয়, মানে মোয়াব দেশের, মানে ইসরায়েলীয়দের ক্ষেত্রে তো সে বিদেশি, তাহলে বিদেশি হওয়া সত্ত্বেও তার বিশ্বাস এবং আনুগত্যের কারণে তিনি ঈশ্বরের আশীর্বাদ পেলেন শেষ পর্যন্ত। তাহলে এই যে কাহিনীটা, এটা কি দেখাচ্ছে? যে ঈশ্বরের অনুগ্রহ কোনো নির্দিষ্ট জাতির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, বরং সবার জন্য। এটাই ছিল বাইবেল অনুযায়ী রুথের সেই পবিত্র কাহিনী। আশা করি রুথের কাহিনীটা সবাই বুঝতে পেরেছো এবং রুথের রেফারেন্স জন কিটস কেন এখানে দিয়েছিলেন সেটাও আশা করি সবাই বুঝতে পেরেছো। যে রুথের হৃদয় স্বামীকে হারিয়ে গভীর শোক এবং আক্ষেপে ভুগছিল। সে যখন সেই শাশুড়ি মায়ের সাথে ইসরায়েল ফিরে যান, বেথলেহেমে ফিরে যান, সেই জব বা ফসল কাটার মাঠে তার সেই মনের যে দুঃখ, সেই দুঃখী মনেও যেন এই নাইটিঙ্গেলের সংটা গভীরে প্রবেশ করেছিল। তাহলে সে সময়ও কিন্তু এই সং যে এতটাই প্রাচীন, সেটা বলতে এটা বোঝানো হয়েছে যে রুথের সময় তার হৃদয়ে প্রবেশ করেছিল, আবার এই সঙ্গে এখন কিন্তু কবির কাছে শোনা যাচ্ছে যে বাইবেলের সেই বিরোহী চরিত্র রুথের বিষণ্ণ হৃদয়েও কিন্তু এই গান প্রবেশ করেছিল যখন সে সেই বিদেশের শস্য ক্ষেত্রে, মানে বেথলেহেম মানে ইসরায়েলের সেই জব বা ফসল কাটার সেই মাঠে দাঁড়িয়েছিল এবং চোখের জল ফেলছিল। বোঝা গেছে কিসের জন্য? সিক ফর হোম, তার বাড়ির কথা মনে পড়ছিল। সি স্টুড ইন টিয়ার্স, সে চোখের জল ফেলছিল, মানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। অ্যামিড দ্য অ্যালিয়েন কর্ন দ্য সেম দ্যাট অফেন টাইমস হ্যাথ। তাহলে রুথের বিষণ্ণ হৃদয়ের মাঝ দিয়ে যখন সে গৃহকাতর হয়েছিল, মানে রুথ অচেনা বিদেশের শস্য ক্ষেত্রে কাজ করত, তখন তিনি ভীষণ একা এবং বিষণ্ণ বোধ করতেন। কবি কল্পনা করছেন যে 1000 বছর আগে সেই বিষণ্ণ মুহূর্তেও নাইটিঙ্গেল পাখির এই একই সুর রুথের কানে পৌঁছেছিল। সিক ফর হোম বলা হয়েছে। দেখো, এই যে সিক ফর হোম কথাটা দিয়ে মানুষের চিরন্তন নস্টালজিয়া বা নিজের শেকড়ে ফেরার আকুলতাকে বোঝানো হয়েছে। কবি বলতে চেয়েছেন যে এই গানটা কেবল আনন্দের নয়, এটা যুগে যুগে শোকাতুর এবং প্রবাসী মানুষের হৃদয়ে একটা অদ্ভুত সান্ত্বনা হিসেবে কাজ করেছে। মানে মানুষের দুঃখের একটা সার্বজনীনতা এখানে কিটস টেনেছেন, যে
প্রত্যেক যুগে প্রত্যেক মানুষই কিন্তু এই ধরনের দুঃখ পেয়ে থাকে, এবং সেই সমস্ত দুঃখী হৃদয়ের ক্ষেত্রেই নাইটিঙ্গেলের গান কিন্তু অবিনশ্বর, তাই না? She stood in tears amid the alien corn. অচেনা বিদেশের শস্য ক্ষেতের মাঝে সে দাঁড়িয়েছিল অশ্রু জল চোখে। তাহলে এখানে আমরা রুথ নামক চরিত্রের নিজের দেশ মোয়াব ছেড়ে তার শাশুড়ি নাওমির সঙ্গে ভিন দেশে বেথলেহেমে চলে গিয়েছিলেন, যে সেটা দেখতে পাচ্ছি, এবং সেখানে গিয়ে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার তাগিদে যে শস্য ক্ষেতে কাজ করতে হতো, এবং সেই সময় তার প্রবাসী হওয়ার যে একাকী নিঃস্ব জীবন, সেটার জন্য তার যে চোখে জল চলে এসেছিল, হৃদয়ে যে ব্যথায় একদমই জর্জরিত, সেই চিত্র তুলে ধরা হয়েছে। দ্য অ্যালিয়েন কর্ন, দেখো একাকিত্ব, অচেনা শস্য, অ্যালিয়েন কর্ন। এখানে অচেনা শস্য বলতে বোঝানো হয়েছে যে চারপাশের পরিবেশ রুথের কাছে সম্পূর্ণ অপরিচিত। তিনি যে শস্যের মাঝে দাঁড়িয়েছিলেন তা তার নিজের দেশের মাটি থেকে জন্ম নেওয়া নয়। একজন মানুষের পরবাসের বেদনা এবং মূলচ্যুত হওয়ার যন্ত্রণা কিন্তু এটা প্রকাশ করছে। রুথ তার ফেলে আসা স্বদেশ প্রিয়জনদের কথা ভেবে কাঁদছিলেন। কবির মতে সেই 1000 বছর আগে রুথ যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে কাঁদছিল, তখন এই নাইটিঙ্গেল পাখির গানই হয়তো তার কানে এসে পৌঁছেছিল এবং তাকে সান্ত্বনা দিয়েছিল। মানে কবি বোঝাতে চেয়েছেন নাইটিঙ্গেল পাখির গানটি এতটাই অমর যে তা বর্তমান সময়, মানে কবির সময়, আর অতীতে মানে সম্রাট ভাঁড়দের সময়, এমনকি পৌরাণিক বা ধর্মীয় সময়, মানে সেই রুথের সময়ও, মানে সেই সময়ও ছিল। মানে এই যে তিনটে সময়, অতীত, সেই পৌরাণিক, ধর্মীয় সময়, বর্তমান সময়, এই তিনটে সময়কে নাইটিঙ্গেলের গানটা কি সুতোয় বেঁধে রাখছে। মানুষের চোখের জল এবং প্রিয়জন বা স্বদেশের জন্য আকুলতা সব যুগেই এক হয়ে থাকে। তাহলে রুথের কান্না আর কবির বর্তমান বিষণ্ণতা উভয়কেই এই গানটা যেন স্পর্শ করে গেছে। নাইটিঙ্গেলের গানকে সময়ের ঊর্ধ্বে এক শাশ্বত সুর হিসেবে তিনি প্রতিষ্ঠা করছেন। তিনি বলতে চেয়েছেন এই গানটা কেবল আনন্দের নয়, যুগে যুগে নির্বাসিত একাকী দুঃখী মানুষের হৃদয়ে সান্ত্বনার পথ খুঁজে নিয়েছে। The same that often times hath charmed magic casements opening on the foam of perilous seas in fairy lands forlorn. এই সেই একই সুর যা বহুবার, এই সেই একই সুর often times hath, যেটা বহুবার, মানে এখানে দ্য সেম বলতে নাইটিঙ্গেল পাখির সেই অবিনশ্বর গানের কথা বলা হচ্ছে, যা যুগের পর যুগ ধরে অপরিবর্তিত রয়েছে। often times hath এর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন এই সুরটি ইতিহাসে কেবল 2-1 বার নয়, অসংখ্যবার অলৌকিক এবং জাদুকরী প্রভাব সৃষ্টি করেছে। এই লাইনে কবি বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে প্রবেশ করছেন। আগে সম্রাট, ভাঁড়, রুথের কথা বলেছেন, এখন তিনি বলতে চাইছেন যে এই একই গান অতীতে আরো অনেক রহস্যময় এবং রূপকথার মতো মুহূর্ত তৈরি করেছিল। এবং পরবর্তী লাইনে তিনি কি বলছেন, বলতে গিয়ে ম্যাজিক কেসমেন্টস, জাদুকরী জানালার কথা বলেছেন, যেটা রূপকথার কোনো এক বিপজ্জনক সমুদ্রের তীরের নির্জন প্রাসাদে খোলে। এই যে পেরিলুয়াস সি, তাহলে এই যে গান মুগ্ধ করেছে জাদুকরী জানালা, চার্মড ম্যাজিক কেসমেন্টস, জাদুকরী জানালা, ওপেনিং অন দ্য ফোম অফ পেরিলুয়াস সি, যেটা কোন দিকে খোলা হয় বা উন্মুক্ত হয়, সেই ফোম মানে ফেনা রাশি, সমুদ্রের যে ফেনা রাশি, অফ পেরিলুয়াস সি, সেই ডেঞ্জারাস সমুদ্রের ফেনা রাশির দিকে উন্মুক্ত হয়। তাহলে এই একই গান যা বহুবার মুগ্ধ করেছে জাদুকরী জানালাগুলোকে, যে জানালাগুলো ফুঁসে ওঠা, পেরিলুয়াস ডেঞ্জারাস ফুঁসে ওঠা সমুদ্রের ফেনার দিকে খোলে বা ফেনার ওপর খোলে। তাহলে এসকেপিজম, কবি বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ রূপকথার জগতে চলে গেলেন, ফেয়ারিল্যান্ডে প্রবেশ করলেন। নাইটিঙ্গেলের গান কবিকে এমন এক জায়গায় নিয়ে গেছে এখানে, যেখানে জাদুকরী প্রাসাদের জানালাগুলো সরাসরি সমুদ্রের ঢেউয়ের ওপরে খুলছে দেখতে পাচ্ছি। সলিটিউড অ্যান্ড মিস্ট্রি দেখতে পাচ্ছি। এখানে সমুদ্রের কথা বলা হয়েছে, কিন্তু এই সমুদ্রটা কোনো সাধারণ সমুদ্র নয়। দেখো পেরিলুয়াস সি, বিপজ্জনক সমুদ্র, যা কোনো জনমানবহীন পরিত্যক্ত রূপকথার দেশে অবস্থিত। মানে এখানে চরম একাকিত্ব এবং অলৌকিক, মানে অতি লৌকিক সৌন্দর্যের অনুভূতি তৈরি করছে কবি। কবি বোঝাতে চেয়েছেন নাইটিঙ্গেলের এই গানটি এতটাই শক্তিশালী ও চিরন্তন যে এটা কেবল মানুষকে নয়, মধ্যযুগের রূপকথা বা উপকথার রহস্যময় জগৎকেও মোহিত করার ক্ষমতা রাখে। এই ম্যাজিক কেসমেন্টস বা জাদুকরী জানালা শব্দটা রোম্যান্টিক কবিদের অজানাকে জানার এবং অদেখাকে দেখার অদম্য আকাঙ্ক্ষাকে তাহলে প্রকাশ করছে, আমরা দেখতে পাচ্ছি। এটা এমন একটা সীমানা যেখানে বাস্তব জগৎ শেষ হয়ে যাচ্ছে এবং মায়াবী কল্পনার জগৎ কিন্তু শুরু হচ্ছে, তাই না?
নাইটিঙ্গেলের গানকে একটা জাদুকরী চাবিকাঠি হিসেবে কিটস এখানে দেখিয়েছেন, যেটা আমাদের হৃদয়ের রুদ্ধ জানালাগুলোকে খুলে দিচ্ছে এবং আমাদেরকে এমন এক রহস্যময় জগতে নিয়ে যাচ্ছে যেখানে দুঃখ কষ্ট নেই, আছে কি না কেবল আদিম এবং অপার্থিব সৌন্দর্য। এই যে ফেয়ারি ল্যান্ডস ফরলোন অনেক দূরে সেই রূপকথার জগতে নিয়ে যাচ্ছেন। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো ফরলোন, দেখো ফরলোন দিয়ে এখানে তিনি শেষ করেছিলেন, আবারও তিনি শুরু করলেন ফরলোন দিয়ে পরের প্যারাগ্রাফটা। কি বলছেন? ফরলোন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক আ বেল। ফরলোন, ফরলোন মানে হচ্ছে নিঃসঙ্গ। এই শব্দটি যেন ঘণ্টা ধ্বনির মতো। তাহলে ফরলোন শব্দটিকে কবি হঠাৎ একটা বাস্তবতার দিকে ফিরিয়ে আনার একটা ইঙ্গিত হিসেবে এখানে উল্লেখ করেছেন। যেমন ঘন্টার শব্দ মানুষকে সচেতন করে ফেলে যে ঘন্টা বাজলো মানে এর পরে কি হতে চলেছে বা এই সময়টা কিসের ঘন্টা ধ্বনি, সেরকমই ফরলোন শব্দটাও যেন তাকে একটা বাস্তবে ফিরিয়ে আনলো। কারণ এর আগে আমরা কি দেখেছিলাম যে তিনি বলছিলেন বিপজ্জনক সমুদ্রের মাঝখানে, যেখানে জনমানবহীন পরিত্যক্ত রূপকথার দেশে, সেই ম্যাজিক কেসমেন্টস মানে কবির কল্পনা একদম চরম শিখরে সেখানে পৌঁছে গিয়েছিল। সেই কল্পনাতে তিনি দেখছিলেন সমুদ্র, সেই সমুদ্র কেবল জলরাশির নয়, সে যেন একটা রহস্যময় এবং ভয়ঙ্কর সুন্দরের প্রতীক। পেরিলুয়াস শব্দটা দিয়ে তিনি রূপকথার জগতের সেই সৌন্দর্য যেমন মুগ্ধকর, তেমনি তা যে মানুষের সাধারণ চেতনার জন্য বিপজ্জনক হতে পারে সেটাই বলতে চেয়েছিলেন। কারণ সেখানে গেলে মানুষ বাস্তব জগৎকে ভুলে যাবে, সেই কল্পনার জগতে রেফারেন্স দিয়েছিলেন সেখানে তিনি। ফেয়ারি ল্যান্ডস ফরলোন বলেছিলেন। ফেয়ারি ল্যান্ডস মানে কি? এমন একটি জগৎ যেখানে সাধারণ মানুষের প্রবেশ নেই, যা কেবল কবির কল্পনাতেই বাস করে। আর ফরলোন একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওয়ার্ড আমাদের এই কবিতায়, তাই না? কারণ এর অর্থ হচ্ছে পরিত্যক্ত, একাকী, বিষণ্ণ। কবি বোঝাতে চেয়েছেন যে রূপকথার সেই মায়াবী জগৎটাও শেষ পর্যন্ত একাকী এবং বিষাদময়। কবি নিজের একাকিত্বকে যেন এখানে প্রতিফলিত করেছেন ফরলোন শব্দটির দ্বারা। এই ফরলোন শব্দটাই আমরা এই পরবর্তী স্ট্যান্জাতে দেখতে পাচ্ছি, যেটা কবিকে যেন একটা চাবুকের মতো মারলো এবং আঘাত করে তার কল্পনা থেকে তাকে যেন বর্তমানে ফিরিয়ে আনলো। মানে কবি বুঝতে পারছেন যে কল্পনা যতটাই সুন্দর হচ্ছে ততটাই সেটা ক্ষণস্থায়ী, যতই সুন্দর হোক না কেন সে স্থায়ী নয়। তাই এখানে তিনি কল্পনায় ডুবে গিয়ে সমস্ত ব্যাখ্যা দিচ্ছিলেন। দেখো পরে তিনি সেই ফরলোন শব্দটার দ্বারাই যেন ফিরে এলেন বাস্তবে। তাহলে আগের অংশটাতে আমরা নাইটিঙ্গেলের গানের জাদুকরী প্রভাব দেখতে পেয়েছিলাম। কবি বলেছিলেন গানটা এতটাই অলৌকিক যে এটা আমাদের এমন এক সুদূর এবং দুর্গম রূপকথার দেশে নিয়ে যেতে পারে যেখানে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে একটা পরিত্যক্ত প্রাসাদের জানালায়। মানুষের চিরন্তন অতৃপ্তি এবং অজানার প্রতি আকর্ষণকে আগের অংশটার এই লাস্ট কয়েকটা লাইন যেন ফুটিয়ে তুলেছিল, তাই তো? এরপরে তিনি বলছেন আবার সেই ফরলোন শব্দটা তিনি, যে এই যে পরিত্যক্ত, এই একটি শব্দ যেন ঘণ্টা ধ্বনি, যা আমাকে তোমার, তোমার বলতে এখানে এই যে টু টোল মি ব্যাক ফ্রম দি তোমার, তোমার বলতে পাখির, টু মাই সোল সেলফ, তোমার কাছ থেকে ফিরিয়ে আনতে আমার এই একাকী আমিত্বের কাছে। মানে এই যে ফরলোন, এই যে বিষণ্ণ শব্দটা যেন হঠাৎ বেজে উঠলো কোন একটা গির্জার ঘন্টার মতো, যেটা আমাকে কল্পনার মায়াজাল থেকে ছিন্ন করে আবারও আমার নিঃসঙ্গ বাস্তব জীবনে যেন ফিরিয়ে আনলো। এতক্ষণ তিনি কল্পনা করছিলেন, এবার এই শব্দটা যেন তাকে ফিরিয়ে আনলো। টার্নিং পয়েন্ট তাহলে বলতে পারি আমরা এই ওয়ার্ডটাকে, তাই না? বা এই যে স্ট্যান্জাটাকে একটা টার্নিং পয়েন্ট বলতে পারি, গুরুত্বপূর্ণ মোড় আমরা কবিতার বলতে পারি। আগের স্ট্যান্জাতে শেষ শব্দ পর্যন্ত তিনি কি উল্লেখ করেছিলেন? ফরলোন, পরিত্যক্ত, একাকী, এবং সেই শব্দটাই উচ্চারণ করার সাথে সাথেই কবির কল্পনার জগৎ ভেঙে গেল একদম। তিনি উপলব্ধি করলেন যে তিনি নাইটিঙ্গেল পাখির অমর জগতের কেউই নন, বরং তিনি একজন নশ্বর মানুষ। লাইক আ বেল, প্রাচীনকালে গির্জায় ঘণ্টা ধ্বনি বাজতো, যেমন ঘণ্টা বাজিয়ে কোনো অনুষ্ঠান শেষ করা হতো বা মৃতদেহ সৎকারের সময় সতর্ক করা হতো, তেমনি ফরলোন শব্দটা কবির কাছে একটা সতর্ক বার্তা হিসেবে আসে। এটা তাকে মনে করিয়ে দিচ্ছে যে রূপকথার জগৎ মানে ফেয়ারি ল্যান্ডস আসলে অস্তিত্বহীন। মাই সোল সেলফ, কবি যখন নাইটিঙ্গেলের গানে বিভোর ছিলেন তখন তিনি নিজের অস্তিত্ব ভুলে গিয়েছিলেন, কিন্তু এই শব্দটা তাকে সেই সোল সেলফ মানে তার একাকী আমিত্বটাতে ফিরিয়ে দিল। এখানে তিনি আবারও তার রোগ শোক যন্ত্রণাময় বাস্তবতাকে যেন অনুভব করতে শুরু করছেন। তাহলে কল্পনা বনাম বাস্তবতা পেলাম এই লাইনের মাধ্যমে। কবি স্বীকার করে নিচ্ছেন যে কল্পনা মানে ফ্যান্সি মানুষকে সাময়িকভাবে আনন্দ দিতে পারলেও তার চিরকাল সত্যকে আড়াল করে রাখতে পারে না। আমরা পাবো এই লাইনটা এরপরেই, অ্যাডিউ দ্য ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল, অ্যাডিউ বিদায়, দ্য ফ্যান্সি কল্পনা আর এত দক্ষভাবে প্রতারণা করতে পারে না। তাহলে কবির গভীর বিষাদ এবং মোহভঙ্গের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। যে গান তাকে জাদুকরি জানালা দিয়ে, যে গান তাকে জাদুকরি জানালায় নিয়ে গিয়েছিল, সেই একই গান বা গানের শেষ রেস তাকে মনে করিয়ে দিচ্ছে যে তিনি আসলে পৃথিবীতেই
রয়েছেন, একাকী রয়েছেন। তাই দেখো, অ্যাডিউ, বিদায়। দ্য ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল, কল্পনা তেমন নিপুণভাবে প্রতারণা করতে পারে না, যেমনটা করার জন্য এই যে অ্যাডিউ অ্যাডিউ দাই প্লেন অ্যাজ শি ফ্যাম টু ডু ডিসিভিং এলফ, যেমনটা করার জন্য তার কুখ্যাতি রয়েছে ওরে ছলনাময়ী পরি। তাহলে বিদায়, মানুষের কল্পনা শক্তি আসলে ততটা নিপুণ নয় যতটা বলা হয়। সে তো একটা প্রতারক পরি যে শেষ পর্যন্ত মানুষকে মোহভঙ্গের যন্ত্রণায় ফেলে যায়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডিসইলিউশনমেন্ট, মোহভঙ্গের এক চরম মুহূর্ত এখানে প্রকাশ পাচ্ছে। ফেইলিওর অফ ফ্যান্সি, কবি এতক্ষণ নাইটিঙ্গেল পাখির গানের মাধ্যমে জাদুকরী রূপকথার জগতে বিচরণ করছিলেন, কিন্তু হঠাৎ কি হলো? তার মনে হলো যে ফ্যান্সি মানে কল্পনা মানুষকে সাময়িক শান্তি দিলেও চিরস্থায়ী সুখ দিতে পারছে না, কারণ কল্পনা শেষ পর্যন্ত বাস্তবতার সেই কঠোর সত্যকে ঢেকে রাখতে ব্যর্থ হচ্ছে। বাস্তবতা তার সামনে একদমই প্রকট হয়ে গেল, আবার তাহলে তার সেই দুঃখ, জ্বালা, যন্ত্রণা শুরু হয়ে গেল। ডিসিভিং এলফ বলছেন তিনি, কিন্তু সেখানে ফ্যান্সিকে ডিসিভিং এলফ বলছেন। তাহলে ডিসিভিং এলফ কাকে বলছেন? না, তিনি ফ্যান্সিকে বলছেন ডিসিভিং এলফ, ছলনাময়ী একজন পরী, তার সাথে তুলনা করছেন। রূপকথার পরীরা যেমন মানুষকে মায়াজালে আবদ্ধ করে, ভুল পথে চালিত করে, কল্পনাও কবিকে বাস্তবের দুঃখ কষ্ট ভুলিয়ে একটা মায়াবী জগতে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘোর কেটে যেতেই কবি বুঝতে পারেন যে তিনি আসলে প্রতারিত হয়েছেন, বেশিক্ষণ সেখানে থাকতে পারেননি, বাস্তবতায় ফিরে আসতে হয়েছে। তাহলে কল্পনা বেশিক্ষণ তাকে সেই ভুলিয়ে রাখতে পারেনি। কবি এখানে মেনে নিয়েছেন যে শিল্প বা কল্পনা মানুষকে পরম সত্যের সন্ধান দিতে পারে না, বাস্তব জগতের রোগ শোক মৃত্যুকে এড়ানো সম্ভব নয়। অ্যাডিউ এই শব্দটা দিয়ে যে তিনি শুধুমাত্র সেই পাখিটিকে বিদায় জানাচ্ছেন তা নয়, কল্পনা জগতের মানে কাল্পনিক সেই মায়াজালকেও তিনি বিদায় জানাচ্ছেন। অ্যাজ শি ইজ ফেমাস টু ডু, যেমনটি করার জন্য সে বিখ্যাত, বিখ্যাত ইন দ্য সেন্স এখানে কুখ্যাত, নটোরিয়াস আর কি বোঝাতে চাইছেন। এই অংশটির মাধ্যমে কবি যেন তার কল্পনার ক্ষমতার উপর কিছুটা ব্যঙ্গ করেছেন, আমরা দেখতে পাচ্ছি। তাই বিখ্যাত মানে এখানে তিনি কুখ্যাতই বলতে চাইছেন। তিনি বলতে চাইছেন লোকে কল্পনাকে অনেক বেশি শক্তিশালী মনে করলেও আসলে তা নশ্বর মানুষের দুঃখ ঘোচাতে একদমই অক্ষম। কবিতার বিষাদময় বাস্তবতার পূর্ণরূপে ফিল করছেন, বাস্তবতায় ফিরে এসেছেন, স্বীকার করে নিয়েছেন সাময়িক দিবাস্বপ্ন মানুষের জীবনের মৌলিক কষ্টগুলোকে মুছে ফেলতে পারে না। অ্যাডিউ অ্যাডিউ, আবারও দেখো বিদায় বিদায়, তাহলে টোটাল 3 বার আমরা অ্যাডিউ শব্দটা পেলাম, আর ফরলোন একবার দুবার। তাহলে ফরলোন আমরা 2 বার পেলাম, অ্যাডিউ আমরা 3 বার পেলাম, তাই তো? বিদায় বিদায়, অ্যাডিউ অ্যাডিউ, দাই প্লেইনটিভ অ্যানথেম ফেডস past the near meadows over the still stream। তাহলে দেখো বিদায় বিদায়, তোমার এই বিষণ্ণ সঙ্গীত মিলিয়ে যাচ্ছে কাছের তৃণভূমিটা ছাড়িয়ে, প্লেন্টিভ past the near meadows, কাছের তৃণভূমিটা ছাড়িয়ে, এবং ওভার দ্য স্টিল স্ট্রিম, স্থির নদীর ওপর দিয়ে। তাহলে দেখো একটা প্লেন্টিভ অ্যানথেম, প্লেন্টিভ অ্যানথেম মানে কি? বিয়োগান্তক সুর। কবি নাইটিঙ্গেলের গানকে এখন আর আনন্দময় বা জাদুকরী বলছেন না, পরিবর্তে তিনি একে প্লেন্টিভ অ্যানথেম বা বিষণ্ণ ধর্মসঙ্গীত বলছেন। কেন? কারণ পাখিটি দূরে চলে যাচ্ছে এবং সেই সাথে কবির কল্পনার সুখও শেষ হয়ে যাচ্ছে। এই গানটি এখন বিচ্ছেদের সুরে পরিণত হয়েছে, তাই না? ফেডস পাস্ট দ্য নিয়ার মিয়াডোস, মানসিকভাবে অনুভব করছেন কবি যে এই যে সুরটা ধীরে ধীরে তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। প্রথমে এটা কাছের ঘাসের জমি বা সেই মিয়াডোস বা তৃণভূমি অতিক্রম করে চলে গেল দূরে, আর তারপরে এটা সময়ের প্রবাহ এবং অনুভূতিরও পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়ালো। প্রথমে এটা দূরে বলতে মিয়াডোস, সেই তৃণভূমি ছাড়িয়ে চলে গেল, তারপরে দূরে চলে গিয়ে সেই স্টিল স্ট্রিমের ওপর দিয়ে সেখানে পৌঁছে গেছে এখন। ওভার দ্য স্টিল স্ট্রিম, স্টিল স্ট্রিম স্থির নদী, এক ধরনের নিস্তব্ধতা বা জড়তার ইঙ্গিত। যখন গানের সুরটাই নিথর নদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তখন প্রকৃতিতে একটা গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে তিনি বলছেন। কবির হৃদয়কেও সেই শূন্যতা যেন ভরে দিয়েছে, তার তার হৃদয়ের শূন্যতাকেও যেন প্রতিফলিত করছে এই স্টিল স্ট্রিম। এবং অ্যাডিউ অ্যাডিউ এই শব্দের যে 2 বার ইউজ করেছেন পুনরাবৃত্তি, এটা অত্যন্ত শক্তিশালী। কেন? কেবল যে পাখিটাকে বিদায় জানাচ্ছেন তা নয়, যেমনটা বলেছিলাম, যেন সেই মায়াবী জগৎটাকেও চিরতরে তিনি বিদায় জানাচ্ছেন। তাহলে 2 বার বিদায় বোধ হয় তিনি সেজন্যই উল্লেখ করেছিলেন, বা এতটা শক্তিশালী অর্থ বোঝানোর জন্যই বোধহয় প্রয়োগ করেছিলেন। তাহলে এখানে আমরা একটা শব্দের মাধ্যমে চলমান দৃশ্যের অনুভূতি পাচ্ছি, আমরা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি সুরটা কিভাবে আকাশ রেখায় মিলিয়ে যাচ্ছে। কিটস এখানে তার হিয়ারিং শ্রবণেন্দ্রিয় এবং ভিশন দৃষ্টেন্দ্রিয় উভয়কেই ব্যবহার করেছেন। সুরের এই মিলিয়ে যাওয়া আসলে মানুষের জীবনের ক্ষণস্থায়ী আনন্দের একটা প্রতিচ্ছবি। তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে এই যে সুন্দর সুর,
যেটা তাকে জাদুকরি জগতে নিয়ে গিয়েছিল তা এখন কেবল একটা ম্লান স্মৃতিতে পরিণত হচ্ছে, এবং বাস্তব জগৎ তার সামনে তার স্তব্ধতা নিয়ে আবারও হাজির হয়েছে। এবং এরপরেই আমরা কি দেখতে পাবো? আপ দ্য হিল স্লাইড অ্যান্ড নাও ইট ইজ বিউরিড ডিপ ইন দ্য নেক্সট ভ্যালি গ্লেডস। পাহাড়ের ঢাল বেয়ে আপ দ্য হিল সাইড অ্যান্ড নাও ইট ইজ বিউরিড ডিপ, আর এখন এটি গভীরভাবে সমাধিত হয়েছে কোথায়? ইন দ্য নেক্সট ভ্যালি গ্লেডস, উপত্যকার গভীরে, ভ্যালি গ্লেডস। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে? আপ দ্য হিল সাইড, কবি তার কানে আসা শব্দ অনুসরণ করে কল্পনা করছেন যে সুরটা এখন তার সেই কাছের মিয়াডোস বা তৃণভূমি ছেড়ে পাহাড়ের ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। এটা সুরের সেই ক্রমিক দূরত্বকে, তার থেকে সুরের দূরত্বকে নির্দেশ করছে। বিউরিড ডিপ, বিউরিড মানে এখানে সমাহিত। কবি বলতে পারতেন যে গানটা থেমে গেছে, কিন্তু বিউরিড বলছেন, দেখো তাৎপর্যপূর্ণ, খুবই সমাহিত শব্দটা ব্যবহার করেছেন, বিউরিড, কারণ তার কাছে এই গানের শেষ হওয়া মানে একটা সুন্দর অভিজ্ঞতার মৃত্যু, তাই বিউরিড বলে দিয়েছেন, তাই না? ভেরি ভেরি সিগনিফিকেন্ট। থেমে যায়নি, মৃত্যু হয়ে গেছে সেই অভিজ্ঞতার, তাই বিউরিড। যে গানটি অমর ছিল কবির বর্তমান বাস্তবতায়, তা যেন মাটির নিচে বা দূরবর্তী উপত্যকায় চিরতরে হারিয়ে গেল। পরবর্তী উপত্যকা, এটি কবির ধরাছোঁয়ার বাইরের কোনো এক অজানাকে নির্দেশ করছে। নেক্সট ভ্যালি গ্লেডস মানে সুরটা এখন অন্য কোনো নির্জন বন বা উপত্যকায় চলে গেছে, যেখানে কবির পক্ষে পৌঁছানো আর কিন্তু সম্ভব নয়, তাই না? গানটা যেমন উপত্যকার গভীরে তলিয়ে যাচ্ছে, কবির চারপাশে তেমনই এক গভীর নিস্তব্ধতা নেমে আসছে। এই নিস্তব্ধতা তাকে আবারও তার সেই একাকিত্বের কথাই মনে করিয়ে দিচ্ছে, মানে সেই নিস্তব্ধতার প্রত্যাবর্তন আমরা দেখতে পাচ্ছি। তাহলে কিডস শারীরিক দূরত্ব এবং মানসিক বিচ্ছেদ উভয়কেই এখানে ফুটিয়ে তুলছেন। দেখো, গানের সাথে তার শারীরিক দূরত্ব এবং মানসিক বিচ্ছেদ দুটোকেই যেন এখানে তুলে ধরেছেন। সুর হারিয়ে যাওয়ার সাথে কবির ট্রান্স বা সেই যে ধ্যান বা যে ঘোরে তিনি পড়েছিলেন নাইটিঙ্গেলের গান শুনে, সেই ঘোর যে ভেঙে যাচ্ছে সেটা বোঝাচ্ছেন। এটা প্রমাণ করছে যে সৌন্দর্য বা আনন্দ যতই গভীর হোক না কেন, বাস্তব জগতে তা শেষ পর্যন্ত হারিয়ে যাবেই, মানে সমাহিত বা বিউরিড হয়ে যাবে। নাইটিঙ্গেলের গানের বাস্তব অস্তিত্বের অবসান ঘটালেন এখানে তিনি। এবং এরপরেই আমরা সেই বিখ্যাত শেষ দুটো লাইন পাবো, ওয়াজ ইট আ ভিশন অর আ ওয়েকিং ড্রিম, ফ্লেড ইজ দ্যাট মিউজিক, ডু আই ওয়েক অর স্লিপ। মানে এরপরই কবিতার শেষ দুটো লাইনে তিনি নিজেকে প্রশ্ন করছেন, আমরা দেখতে পাচ্ছি, তাই না? যে সেটি কি ছিল, কোনো দৈব দর্শন নাকি এক জাগ্রত স্বপ্ন? অর্থাৎ যে সুরটা উপত্যকায় বিউরিড সমাহিত হলো, সেটি কি আদৌ সত্যি ছিল নাকি সবটাই কবির মনের কল্পনা ছিল? তাই তিনি বলছেন, ওয়াজ ইট আ ভিশন অর আ ওয়েকিং ড্রিম, ওটা কি ছিল, এক অলৌকিক দর্শন নাকি কোনো জাগ্রত স্বপ্ন? ফ্লেড ইজ দ্যাট মিউজিক, চলে গেছে সেই সঙ্গীত, আমি কি এখন জেগে আছি নাকি ঘুমিয়ে, ডু আই ওয়েক অর স্লিপ। দেখো, গভীর ভাবার্থ এখানে রয়েছে। ভিশন ভার্সাস ওয়েকিং ড্রিম, কবি নিজেই নিশ্চিত হতে পারছেন না তিনি এতক্ষণ যা অনুভব করলেন তা কি ছিল। ভিশন বলতে বোঝাচ্ছে দৈব বা অলৌকিক কিছু দেখা, তাই তো? আর ওয়েকিং ড্রিম হচ্ছে জেগে জেগে দেখা স্বপ্ন বা দিবা স্বপ্ন। মানে কবি প্রশ্ন করছেন, নাইটিঙ্গেলের সুর কি সত্যি তাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল নাকি তার মন কেবলই কল্পনার আশ্রয় নিয়েছিল? ফ্লেড ইজ দ্যাট মিউজিক, যে গান কবিকে অমরত্বের স্বাদ দিয়েছিল তা এখন সম্পূর্ণ স্তব্ধ। এই যে স্তব্ধতা কবির জন্য খুবই দুঃখ বা যন্ত্রণাদায়ক, কারণ এটা তাকে আবারও সেই নশ্বর, সেই পার্থিব দুঃখময় বাস্তব পৃথিবীতে ফিরিয়ে এনেছে। তারপরে ডু আই ওয়েক অর স্লিপ, একদম চূড়ান্ত সংশয়। এটা কবিতার একদমই শেষ বা শ্রেষ্ঠ প্রশ্ন আমরা বলতে পারি। কবি এমন এক ঘোরের মধ্যে আছেন যেখানে তিনি আর বাস্তব জগৎ মানে জেগে থাকা জগৎ যেটা, এবং কল্পনার জগৎ মানে ঘুমিয়ে থাকা জগৎ, এই দুটোর মধ্যে আর পার্থক্য করতেই পারছেন না। তার মনে হচ্ছে যদি ওই স্বর্গীয় সুরই সত্য, তবে এই যে সাধারণ বর্তমান জগৎটা, এটা হয়তো তার কাছে বিভ্রম, কারণ ওটা সত্য ছিল না, এটা সত্য। যদি ওটা সত্য হয়ে থাকে তাহলে এটা নিশ্চয়ই স্বপ্ন, তাই না? যে কোনো একটা তো হতেই হবে। তিনি কনফিউজ, পারছেন না পার্থক্য করতে। তাহলে রোম্যান্টিক কবিদের কাছে কল্পনা এবং বাস্তবতার এই যে দ্বন্দ্ব, এটা তো চিরন্তনই আমরা জানি। কিডস এখানে দেখিয়েছেন যে শিল্পের মাধ্যমে প্রাপ্ত সেই সমস্ত এক্সট্রাসি মানে উচ্চতর আনন্দ আমাদের সাধারণ জীবনবোধকে একদমই ওলট পালট করে দিতে পারে। কবি কোনো উত্তর না দিয়ে এখানে আমরা দেখছি কবিতাটা শেষ করে দিয়েছে, কারণ এখানেই আমরা কবিতার শেষ দেখতে পাই। এই যে অস্পষ্টতা, এটা আমাদেরকে ভাবতে সাহায্য করে বা ভাবিয়ে তোলে যে মানুষের জীবনের প্রকৃত সত্য আসলে কোনটা।
এই যে কঠোর বাস্তব এটা, নাকি আমরা কল্পনায় যে সুন্দর একটা জগৎ দেখি সেটা, তাই না? তাহলে কিডস বোঝাতে চেয়েছেন নাইটিঙ্গেল পাখির গানটি তার জীবনে একটা চরম আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল, কিন্তু সেই সুর হারিয়ে যাওয়ার পর তিনি এক ধরনের শূন্যতায় নিমজ্জিত হয়েছেন, যেখানে জীবন এবং স্বপ্নের সীমানা একদম ঝাপসা হয়ে গিয়েছে। তিনি দুটোর মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারছেন না। সংশয়ে তিনি নিজেকে প্রশ্ন করছেন, ডু আই ওয়েক অর স্লিপ? আমি জেগে আছি নাকি আমি ঘুমোচ্ছি? বাস্তব এবং কল্পনার সীমারেখা একদমই এখানে অস্পষ্ট হয়ে গেছে। বোঝা গেছে? তো এই ছিল জন কিটসের লেখা বিখ্যাত ওড টু আ নাইটিঙ্গেল। আশা করি এই সমগ্র কবিতাটা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ টেক্সট নিয়ে।